আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি এসএসসি 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য জীবন ও বৃক্ষ যেই গদ্যটি আছে সেই গদ্যটি সম্পূর্ণ A to Z আলোচনা করা হবে। মানে সম্পূর্ণ লাইন বাই লাইন এক্সপ্লেন করা হবে গল্পটাকে, যাতে করে তোমরা এসএসসি পরীক্ষায় ভালো একটি প্রিপারেশন নিতে পারো এবং অ্যাডমিশন টেস্টও ভালো করতে পারো। সেই জন্য আমরা সম্পূর্ণ গল্পের A to Z আলোচনা করব। জীবন ও বৃক্ষ মূলত মোতায়ের হোসেন চৌধুরীর লেখা একটি কবিতা। মোতায়ের হোসেন চৌধুরীর জন্ম 1903 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। তিনি স্মরণীয় হয়ে আছেন বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির এক যুগান্তকারী আন্দোলনের অন্যতম কারিগরি হিসাবে। সাহিত্যের অগণে ও বাস্তব জীবনে উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সৌন্দর্যবোধ, মুক্তি, বুদ্ধি, চেতনা ও মানব প্রেমের আদর্শের অনুসারী। তিনি ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মুতাহের হোসেন, আবুল ফজল, আব্দুল কাদের প্রমুখের সহযোগী। মানে এরা ছিল অনেক বিশিষ্ট কবি, তাদের সহযোগী ছিলেন। মননশীল চিন্তা, উদ্দীপক ও পরিশীলিত গদ্যের রচয়িতা হিসাবে বাংলাদেশের লেখকদের মধ্যে তিনি বিশিষ্ট হয়ে আছেন। তার গ্রন্থ সংস্কৃত কথা বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে এক বিশিষ্ট সংযোজন। তার প্রকাশিত অন্য দুটি গ্রন্থের মধ্যে ক্লাইভ বেল এর সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা এবং রাষ্ট্র, তারপর এবং ব্রাট্রান্ড রাসেলের কনকিউস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের অনুবাদ সুখ। বাংলা একাডেমি তার প্রকাশিত অপ্রকাশিত সমস্ত রচনাবলী আকারে প্রকাশ করেছে। চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে মানে যখন তিনি অধ্যাপক ছিলেন 1965 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। সব স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার উপর পথে অন্তরায় সৃষ্টি করা। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার, তারই চরণে তারা নিবেদিত প্রাণ। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এই সবের নিশান ওড়ানোই এদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য ও উপলব্ধিহীন বুলি। মানে যারা সময়ের সাথে আপডেট হইতে পারে না তাদের কথা মানে বলতেছে, যারা এসব অপরিচিত মানে অবাঞ্ছিত কথাবার্তা বলে। এদের স্থানে এনে এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্র ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে যাবে উঠবে জীবনের বিকাশ। কেবল টিকে থাকা নয়, তাদের জীবনাদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয়, সজীব বৃক্ষ, যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়ায় যার কাজ। বৃক্ষের জীবনের গতি ও বিকাশে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ হয়ে থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মানুষত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। তার মনে মানুষত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়।
ফুলের ফোঁটাই নয়। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, কিন্তু অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। কিন্তু ফুলের ফোঁটায় দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালেই বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তপোবন বন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। আসলে এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। তখনকার সময় রবীন্দ্রনাথ নিজে বৃক্ষপ্রেমী ছিলেন, কিন্তু তিনি মানুষের জীবনকে তুলনা করেছেন নদীর সাথে, স্রোত বা নদীর সাথে, যেখানে নদী সবসময় হিমালয় থেকে পানি নিয়ে সাগরে মিলিত হয়। এখানে কিন্তু আমরা নদী সবসময় সচরাচর দেখতে পাই না, যেহেতু নদী আমাদের আশেপাশে নেই, সেহেতু এটা আমাদের মানে মানুষের জীবনের সাথে কখনো তুলনা করা যায় না। তারপরে নদীর স্রোতের কোনো দিক নেই, তারপরে নদী যেখানে যায় সব ভেঙে যায় বা মাটি ক্ষয় করে যায় এবং শেষ পর্যন্ত সমুদ্রে যা মিলিত হয়। কিন্তু একটা বৃক্ষ যার তার গতি আছে, তার বৃদ্ধি আছে, তারপরে তার ফুল ফোটায়, তারপরে ফল ফোটায়, এইসব ফল হওয়া, এইসব কিছুর মধ্যে দিয়ে বৃক্ষের জীবনের মানে যেই উপলব্ধি সেটা প্রকাশ পায়। তেমনি মানুষের জীবনও এভাবেই হওয়া উচিত, সেটাই কিন্তু কবি আমাদেরকে বুঝাইতে চেয়েছে। জানি বলা হবে নদীর গতিতে মানুষত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে বৃক্ষের ফুল ফোটানোর তত তা স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মানুষত্বের প্রতীক করতে চেয়েছেন। উত্তরে বলবো, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায় তেমন একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়, যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষে অভিব্যক্ত, নদীতে নয়। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা কোথাও দেখতে পাই না। বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে। মানে এখানে নদী যা আছে, সাগরে যে পতিত হয়, এটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না, কারণ নদীর কাছে তো আমরা থাকি না। তো এই বেশিরভাগ মানুষই কিন্তু যে নদীর পানি যে সাগরে পতিত হয় এটা চোখে দেখতে পাই না, তবে আমরা জানি। কিন্তু বৃক্ষের যে ফুল ফোটানো এবং ফল ধরানো এই ছবি কিন্তু আমরা সবসময় আমাদের চোখের সামনে দেখতে পাই। আমাদের ঘরের দরজার সামনে কিন্তু সবসময় বৃক্ষ থাকে, আমরা সবসময় মানে আশেপাশে দেখতে পাই বৃক্ষের কীভাবে ফুল ফোটে। দোরের কাছে দাঁড়িয়ে থেকে দোরের কাছের মধ্যে দরজার কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি ও শান্তি ও সেবার বাণী প্রচার করে। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। নদীর সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না, সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছা হয়, এই তো সাধনার সার্থকতা। বৃক্ষে প্রাপ্তি ও দান সৃজনশীল মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না। যা তার প্রাপ্তি তাই তার দান। মানে এখানে নদী থেকে যে সাগরে পানি পতিত হয়, তার মাধ্যমে তো এখানে কোনো প্রাপ্তির প্রকাশ পায় না, কারণ এখানে তো তার আত্মবিসর্জন করা আছে। পানিটা যখন সাগরে চলে যাচ্ছে তখন এটা সাগরের পানি হয়ে যাচ্ছে। কিন্তু বৃক্ষে কিন্তু যে ফুল ফলগুলা ওঠে তৈরি হয়, এগুলা কিন্তু আমাদের বৃক্ষের যে প্রাপ্তি সেটা প্রকাশ পায়। এটা মানুষের সাথে তুলনা করা যায়। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের ধর্ম উপলব্ধি করেছেন। সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো। মানে রবীন্দ্রনাথও কিন্তু বৃক্ষের অনেক প্রেমী ছিলেন, কবিতায় তা প্রকাশ পেয়েছে, কিন্তু গদ্যে তিনি এটা বলেননি। তাহলে নিজের ঘরের কাছে যে সার্থকতার প্রতীক রয়েছে সেই সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। এবারকার
রবীন্দ্রনাথকে মানে বলছে যে রবীন্দ্রনাথ যদি আরো আগে সে তার কবিতা বা গদ্যের মাধ্যমে প্রকাশ করতো তাহলে আমরা আগে থেকে এটা সম্পর্কে সচেতন থাকতে পারতাম। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম মানুষের সেই ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই। মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে। আর কখনোই মানুষের মর্যাদা আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিক বলতে মানে নিজের শারীরিকের সাথে মানসিক যে বৃদ্ধিটা সেটার কথা বলতেছে। মানুষকে আত্মা সৃষ্টি করে করে নিতে হয় এবং তা তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরে যে তৈরি পরিপক্কতা, তাই তো আত্মা। মানে আমাদের যে সুখ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যে আমরা ম্যাচুরিটি যেটাকে বলা হয়, সেটা কিন্তু আমাদের আত্মা। এই আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য। মানে এটাই কিন্তু সান যে স্রষ্টায় যে আমরা এটার আদর্শ নৈতিকতার মানুষ হইতে পারি। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, রিপেন্স ইজ অল, পরিপক্কতাই সব। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বিচিত্র অভিজ্ঞতার ও প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্ট ও মাধুর্য সম্পাদন সম্ভব। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। মানে বস্তু জিজ্ঞাসা যেমন, বিজ্ঞান তো কিছুদিন পর পর পরিবর্তন হয়, এটার মাধ্যমে তো কোনো মিনিংলেস বা কিছু একটা তৈরি হচ্ছে না। এটা কখনো প্রধান বিষয়বস্তু হতে পারে না শিক্ষা, কেননা তাতে আত্মার উন্নতি হয় না। যেমন ক্যারেক্টার কি, মানুষের চরিত্রে কোনো উন্নতি হয় নাকি? হয়তো না। তাই জীবনগত মূল্যবোধের অন্তর পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। তাই শিক্ষাকে তাদের এত মূল্য। অপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের দৃঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তির ইঙ্গিত। অতি শান্ত ও সহিষ্ণুতার সে জীবনের গুরুভার বহন করে। আমরা সর্বত্র শব্দার্থ এবং টিকাগুলো মুখস্থ করার চেষ্টা করব। তো আমরা এখন আপাতত এগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করবো। পাঠ পরিচিতি: মোতাহের হোসেন চৌধুরীর জীবন বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটা মনে রাখতে হবে যে সংস্কৃত কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পদার্থে আত্মনিবেদিত, সুকৃতিময়, সার্থক, বিবেক বোধ সম্পূর্ণ মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পিছনে রয়েছে এবং তার নীরব সাধনা। বৃক্ষ যেমন ফুলে ফলে পরিপূর্ণতা পায়, আর সেই সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনই হওয়া উচিত। তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর ও জবরদস্তি প্রবণ মানুষের জায়গা দেখা দেবে প্রেমে, সৌন্দর্য, সেবায় বিকশিত বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ। মানে মানুষের কল্যাণ হবে। বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। মোতাহের হোসেন চৌধুরী কাকে মানুষত্বের প্রতীক করতে চেয়েছেন? বৃক্ষকে। এটা হবে খ। প্রকৃতির যে ধর্ম মানুষের সেই ধর্ম উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে
উদারতা, এখানে উদারতা হবে গ, অথবা পরোপকারিতা। উদ্দীপকটি পড়ে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। তমাল মেধাবী দেশে তমাল মেধাবী দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ফিরে যান নিজ গ্রামে, প্রতিষ্ঠা করেন দাতব্য চিকিৎসালয়। শহরে প্র্যাকটিস করে অনেক টাকা রোজগার পরিবর্তে নিজ গ্রামের সাধারণ মানুষের সেবাকে ব্রত হিসাবে গ্রহণ করলেন। উদ্দীপকের তমালের সাথে জীবন বৃক্ষ প্রবন্ধের কার সাদৃশ্য আছে? এখানে হচ্ছে বৃক্ষের। বৃক্ষ যেভাবে মানুষের সাথে মানে মানুষের মতোই বলা যায়, তাই এটা মানুষের সাথে বৃক্ষের সাথে এখানে সাদৃশ্য আছে। উদ্দীপকের ভাবার্থ নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে? বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। এটাই ক নাম্বারটা, বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিক। আর এখানে মূলত বৃক্ষের সাথে মানুষের তুলনা করা হয়েছে, তাই এটাই হবে। সৃজনশীল প্রশ্নটা দেখি আমরা। এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি, কেবলা সরল সাধু হৃদয় যেমন ফল হারে নত কেহ গুণীর মতো, এদের স্বভাব ভালো মানবের চেয়ে, ইচ্ছা যার দেখো জ্ঞান চক্ষে চেয়ে, যখন মানব ফুল ধনবান হয় তখন তাদের শির সমুন্নত রয়, কিন্তু ফলাশীলী হলে এই তরুগণ অহংকারে উচ্চ শিরোনা করে, কখন ফল শূন্য হলে সদা থাকে সমুন্নত, প্রায় নিচ প্রায় ঠাই নহে অবনত। মোতাহের হোসেন, ক নম্বর প্রশ্ন, মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের কারিগরি ছিলেন? এখানে ওই যে আমরা প্রথমে যে কথাটা বলছিলাম যেটা মনে রাখার জন্য, সেই আন্দোলনের কারিগরি ছিলেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীকেই মানুষত্বের প্রতীক করতে চেয়েছেন কেন? কারণ তখন তিনি মনে করেছেন নদীর মতো করে মানুষের জীবনধারা অবরোধ সবসময় বয়ে যেতে থাকে, কিন্তু আসলে তো মানুষের জীবন তো সবসময় চলতে থাকে না, থামতে তো হয়। বৃক্ষের মতো থামতে হয়, বৃদ্ধি হতে হয়, মানুষকে ফল দিতে হয়, উদারতা হইতে হয়। তাই এটা বলছে, তোমরা এটা ব্যাখ্যা করে দিবা। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধ সহজ হয়। প্রবন্ধের এই উক্তিটি উদ্দীপকে কিভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। এখানে উদ্দীপকে কিভাবে একজন মানুষ নিজের পড়াশোনা করার পরও পারলে অনেক টাকা ইনকাম করতে পারতো শহরে থেকে, কিন্তু গ্রামে এসে মানুষের সেবা করছে। এখানে যে তার যেই প্রতিদান দিতেছে তার এটাই প্রতিফলিত হয়েছে। তোমরা এটা ব্যাখ্যা করে দেবে দুইটা ঘটনা একসাথে। নিজের টাকা ইনকামের সুযোগটা ছেড়ে মানুষের জন্য মানব কল্যাণমূলক কাজ করতেছে। উদ্দীপকে বৃক্ষ ও জীবন ও বৃক্ষ প্রবন্ধে বৃক্ষে কি এক সূত্রে গাথা, তোমার মতে পক্ষে যুক্তি দাও। তুমি লিখবে এক সূত্রে গাথা লিখে তারপরে তোমার পক্ষে যুক্তি দিয়ে দেবে, যেহেতু ওখান থেকেই দেওয়া লাগবে তোমার যুক্তি। আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি সকলে ভালো আছো। আজকের ক্লাসটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবা। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।